অন্তির প্রত্যুত্তর শোনার আগেই খট করে কলটা কেটে যায়। মিসেস মিথিলার মুখ দিয়ে এক অস্ফুট গঙ্গানি বেরিয়ে আসে। নিজের গর্ভজাত সন্তানের এই অভিশাপ তাকে ভেতর থেকে দুমড়ে দেয়, কিন্তু পরক্ষণে বাঁচার আদিম নেশায় তিনি কাঁপতে কাঁপতে নিজের ফোন বের করে দ্রুত ডায়াল করেন মোহিনী নামের কাউকে। মোহিনী, তাড়াতাড়ি সবাইকে নিয়ে এসো। অন্তি, এই মেয়েটা আমাকে মেরে ফেলছে, পুলিশ নিয়ে এসো দ্রুত। আমি কথাটা শেষ করার সুযোগ পান না তিনি। অন্তি এক ঝটকায় ফোনটা কেড়ে নিয়ে ব্যালকনি থেকে নিচে ছুঁড়ে মারে। দেখতে দেখতে ফোনের আলোটা উল্কার মতো মিলিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে। লাভ নেই, সময় শেষ। শার্টের পেছন হতে তড়িৎ বেগে বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত ধারালো ছুরি। ইস্পাতের ফলায় বেলকনির বাতির আলো প্রতিফলিত হয়ে মিসেস মিথিলার চোখে গিয়ে পড়ে। মিসেস মিথিলা আর্তনাদ করে ওঠেন ধারালো ছুরির ভয়ঙ্কর রূপ দেখে। অনুনয় কণ্ঠে তাল হারিয়ে আওড়ান, না না অন্তি, শোনো, আমি সব দিয়ে দেব তোমাকে, আমাকে মেরো না। সব দিয়ে দেব কথাটা শুনে অন্তি নিজেকে ধরে রাখতে পারে না। বুক চিরে লালনকৃত এক দীর্ঘকালীন আর্তনাদ গর্জনের সুরে বেরিয়ে আসে তার। এক মুহূর্তের জন্য চোখের সামনে শৈশবের সেই বিভীষিকাময় দিনগুলো ভেসে ওঠে। কত অবহেলা, কত অনাদর, কতটা নিঃসঙ্গতায় কেটেছে তার জীবন। নিজ গর্ভধারিণীকে অনুভব পর্যন্ত করতে পারেনি সে। মায়ের ফ্লোরের বুকে পড়ে থাকা রক্তাক্ত নিথর দেহটা দেখার পর থেকে তার শান্তির ঘুম হয়নি। বাবার সেই পাথরের মতো মুখ, দীর্ঘ দূরত্ব, পিতৃস্নেহের শূন্যতা, সেই বৃষ্টি ভেজা ভরা দুপুরে অ্যাম্বুলেন্সে তার নিথর দেহ, আনিশা আপুর সেই রক্তে মেশা অন্তিম যাত্রা। অন্তি কয়েক সেকেন্ডের জন্য দু চোখ বন্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে গাল বেয়ে ঝরে পড়ে অঝোর ধারায় জল, কিন্তু হাতের ছুরিটা এক চুলও কাঁপে না। বিধ্বস্ত চাহনিতে চিৎকার করে ডুকরে কেঁদে ওঠে সে। কাঁপা গলায় বলে, আমার মাকে মেরেছিস তুই, আমাকে জন্মের পরই মা হারা করেছিস তুই, আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছিস তুই, আমার বাবাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলি তুই। ওই নির্দোষ মানুষটাকে সারা জীবন আমি ভুল বুঝে এসেছি, তার মাঝে মাঝে ভালো আচরণগুলো আমি অগ্রাহ্য করেছি। এতটাই বিষাক্ত বীজ বপন করেছিলি তুই আমার মাঝে। আমি বুঝতে পারতাম আমার বাবা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু তোর কারণে সে বুঝতে শুধু বুঝেই থেকে গেছে, বাস্তবে প্রতিফলন হয়নি। মাকে তো কখনো দেখিনি, আমার বাবাকেও শেষ দেখা দেখতে পারিনি তোর কারণে। এতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস, আমার ভিতরটা ছিন্ন ভিন্ন করে দিয়েছিস। আমার স্বামীকে তুই বোনহারা করেছিস। তুই জানিস কতটা শোক ওই মানুষটাকে গ্রাস করেছে, যে এখন পর্যন্ত মনের ভুলে আপুকে ডেকে ওঠে। এখনও মাঝরাতে গভীর সমুদ্রের মাঝে ফোন চেক করে, যদি ভুলে আপুর থেকে ফোন আসে। বুঝিস এগুলোর কি মূল্য? একটা নিষ্পাপ বাচ্চাকে আমার মতো মা হারা করেছিস। একজন স্বামীর বুক হতে ভালোবাসার স্ত্রীকে সরিয়ে দিয়েছিস। একটা পরিবারকে ধ্বংস করেছিস। তোকে আমি ছেড়ে দিব? তোকে আমাকে মারলে কিন্তু পুলিশ তোমাকে ফাঁসি দিবে। তোর মতো কুৎসিত বিকৃত মানুষকে মারতে আমি ফাঁসির দড়ি গলায় নিতে রাজি। অন্তি আইনের ভয় পায় না। মিসেস মিথিলা শেষ কিছু বলার জন্য মুখ খুলতে অন্তি ঝাঁপিয়ে পড়ে তার উপর। কোনো দয়া নয়, কোনো ক্ষমা নয়, স্রেফ এক আদিম জিঘাংসা। তার দক্ষতার সুকায়দায় আক্রমণ করতে ভুল করে না। পেটে আমূল গেঁথে দেয় সেই ধারালো ছুরি, যে ছুরির ঘায়ে তার মায়ের জীবন বিসর্জন দিতে হয়েছে। একইভাবে দ্বিতীয়বার সে ছুরি চালান করে পেটে। ছুরির অগ্রপ্রান্ত বের করতে গলগলিয়ে বেরিয়ে আসে, রক্ত ভিজে ওঠে হাত। মিসেস মিথিলার মুখ দিয়ে এক বিভৎস আর্তনাদ বেরিয়ে আসে, কিন্তু সেই আর্তনাদ বাইরের দাপুটে বাতাসের শো শো শব্দের কাছে হার মানে। পরনের মসলিন শাড়ি
লাল রক্তে একাকার। হাত দুটো বাতাসের মাঝে খামছে ধরার চেষ্টা করে সে কিছুক্ষণ। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে শরীর। অন্তি তবুও তাকে ছাড়ে না। একইভাবে যেই গলা দিয়ে শব্দ উচ্চারণ করে তার মায়ের সাথে প্রতারণা করেছে, সেই গলা সে ছুরি দিয়ে আম কাটার ন্যায় কুচি কুচি করতে থাকে। ধমনীর রক্ত ছিটকে ছিটকে দামি প্রসাধনী সোয়ানো মিসেস মিথিলার মুখরেখাটা বিভৎস আকারে করে তোলে। মরণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গলা কাটা মুরগির ন্যায় হাত পা ছুঁড়ে ছটফটানি শুরু করে সে। ফিনকি দিয়ে রক্ত ঝরা শুরু করলে গড়গড় আওয়াজে ফ্লোর কেঁপে ওঠে। যান বের হওয়ার পূর্ব মুহূর্তে তার সাগরেদ গণদরজার করাঘাতে মুখর করে তুললেও লাভ হয় না তাতে। অবশেষে এক বিকট গঙ্গানির আওয়াজ তুলে চোখ দুটো অস্বাভাবিক আকারে বড় করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। পুরোটা দৃশ্য অন্তি খুব শান্ত মস্তিষ্কে তৃপ্তি নিয়ে দেখে। মিসেস মিথিলা শরীর হতে প্রাণ বেরিয়ে যেতেই সে হাতের ছুরিটা ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। হাত রক্তে মাখামাখি, মুখ ভেজা নোনা জলে। ব্যালকনির কার্নিশে গিয়ে সে আকাশের দিকে মুখ তুলে তাকায়। বৃষ্টির জল তার রক্তমাখা হাত আর মুখ ধুয়ে দেয়, যেন প্রকৃতি নিজেই আজ এই রক্তক্ষয়ী প্রতিশোধের সাক্ষী হয়ে তাকে স্নান করিয়ে দিচ্ছে। একইভাবে চক্ষু রেখায় জ্বলন্ত আগুনের। অবশেষে তার পশলা বৃষ্টি নামে। আজ হতে শান্তির ঘুম হবে তার। কিন্তু শান্তি ততক্ষণে দরজা ভেঙে ভেতর প্রবেশ করে ফেলেছে পুলিশ এবং মিসেস মিথিলার পালিত পশুরা। ভোর 7টা সোনারগাঁও হোটেলের সামনের চত্বর এখন রণক্ষেত্র। কাল রাতের সেই উন্মুক্ত ঝড় থেমে গেল। আকাশের মুখ এখনো ভার। চারদিকে পুলিশের গাড়ি আর ডজনখানেক নিউজ চ্যানেলের সাংবাদিকদের একাকার। ভেসে আসে কোনো টপ নিউজ প্রেজেন্টার মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইভ রিপোর্টের কথাগুলো বলছে। ভয়াবহ এক চাঞ্চল্যকর রাত পার করলো রাজধানী। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের 5 তলায় মৃত হয়েছে প্রভাবশালী নারী উদ্যোক্তা মিথিলা চৌধুরীর। তিনি প্রয়াত শিল্পপতি নওশাদ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তবে এই মৃত্যুকে দুর্ঘটনা বলতে নারাজ পুলিশ। আমাদের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সুবহানা মেহবুব অন্তি, যিনি কিনা মিসেস মিথিলা সৎমে। তাকে হোটেলের ভেতর থেকে তাৎক্ষণিক অবস্থায় আটক করা হয়েছে। তবে নৃশংস এই হত্যার কাণ্ডের পেছনে মূল কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ওসি বিপুল মাহমুদ জানিয়েছেন, সঠিক তদন্তের মাধ্যমে তারা এই ঘটনা উদ্ঘাটন করবেন। একই সাথে পূর্বে ঘটানো খিলগাঁও এবং সাভারে দুটো হত্যাকাণ্ডের সাথে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আসামিকে এখনই কড়া পুলিশি পাহারায় হোটেল থেকে বের করে আনা হচ্ছে। আমরা সরাসরি সেই দৃশ্যে চলে যাচ্ছি। হোটেলের কাঁচের দরজা ঠেলে বেরিয়ে আসে একদল নারী পুলিশ সদস্য। নারী পুলিশের সহজ চার্জে তাদের মাঝখানে হেঁটে আসে অন্তি। তার হাত কিংবা শরীরে কোথাও রক্তের ছিটে ফোঁটা নেই। এখনও জড়ানো অলিভ রঙের সে স্কার্ট, 2 হাত সামনের দিকে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, ঘাড় সোজা, পিঠ টান টান, দৃঢ় চিত্তে হেঁটে চলে সে। যে হাঁটার মাঝে নেই কোনো অপরাধবোধ, নেই কোনো নতি শিকার, যেন সে কোনো আসামি নয়, বরং এক দীর্ঘ যুদ্ধ জয় করে ফেরা এক অপরাজিত সেনাপতি। দম্ভ সাহস তার শিরায় শিরায়। এমনকি ক্যামেরার ফ্ল্যাশ গান আর সাংবাদিকদের হাজারো প্রশ্নের তোড়জোড় তার চোখের সেই ইস্পাত কঠিন দৃঢ়তাকে এক বিন্দুও টলাতে পারে না। হোটেলের বাইরে বের হতেই সাংবাদিক এবং জনগণ সামলাতে হিমশিম খেয়ে যায়। মহিলা পুলিশগণ অন্তিকে নিয়ে তাড়াহুড়ো করে জিপের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু হুট করে অন্তির কদম থমকে যায়। বিশৃঙ্খল ভিড়ের ওপাশে পার্কিং এরিয়ায় পরিচিত ব্ল্যাক কারের দিকে তার নজর আটকে যায়। জিপের পাশে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহের লৌহ পুরুষ। পরনে বাংলাদেশ নৌবাহিনীর শুভ্র সাদা ইউনিফর্ম। কাঁধের র্যাং ব্যাজগুলো মেঘলা আকাশও চকচক করছে। মাথায় নেভির লোগো ক্যাপ। সরাসরি বিদেশ সফর শেষে ঢাকায় ফেরা তার।
গম্ভীর মুখচ্ছবি তার পাথরে খোদাই করা মূর্তির মতো স্থির। দু পকেটে হাত দিয়ে সিনা টান করে সে তাকিয়ে আছে সরাসরি অন্তির চোখের দিকে। সেই প্রখর দৃষ্টিতে না আছে অতলান্ত হাহাকার, না আছে বিরক্তি কিংবা কঠোর শাসন। বহুদিন পর নেভিয়ান সাহেবকে দেখে অন্তির ঠোঁটের কোণে এক সিলতে তৃপ্তির হাসি ফুটে ওঠে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! আজ যে তারা সামনাসামনি, অথচ মাঝে আইনের দুর্ভেদ্য দেয়াল। কাছে যাওয়ার উপায় নেই, কথা বলার অধিকারটুকু নেই। অপলক চাহনিতে ধীর পায়ে এগোতে এগোতে অন্তি হ্যান্ডকাপ পরিহিত দুই হাত একসাথে উপরে তোলে। ঠোঁট উল্টে এক সরল হাসি হেসে তার পরিণতি দেখায় নেভিয়ান সাহেবকে। তার অব্যক্ত কথা নীরবে প্রস্ফুটিত হয়। দেখুন নেভিয়ান সাহেব, আপনার চঞ্চল চড়ুই পাখি আজ সত্যি সত্যি খাঁচায় বন্দী। দূর থেকে সিক্ত চুপচাপ সে দৃশ্যটি দেখে যায়। তার চঞ্চল চড়ুইয়ের সরলতা আর সাহসী ইশারায় মিশ্রণে কঠোর মুখরেখায় তার এক মুহূর্তের জন্য নমনীয়তার ভাস পড়ে। প্রত্যুত্তরে সে খুব সামান্য ঠোঁট প্রসারিত করে, কিন্তু তাতে কোনো হাসির রেশ দেখা যায় না। কেবল এক গভীর দীর্ঘশ্বাস আড়াল করে সে অন্তির দিকে চেয়ে থাকে। অন্তি নেভিয়ান সাহেবের গম্ভীর মুখরেখায় যত্নমাখা চাহনি দেখে পরম আহ্লাদে চোখ বন্ধ করে নেয়। স্বস্তির এক হাসি দিয়ে নির্দ্বিধায় উঠে যায় জিপে। সে জানে না সে আদৌ মুক্তি পাবে কিনা, তার ভবিষ্যৎ কী হতে চলেছে। তবে ভরসার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তার নেভিয়ান সাহেব, তার বেঁচে থাকার অনুপ্রেরণা, আল্লাহ প্রদত্ত তার সুন্দর জীবনের কারিগর। এর চাইতে বেশি আর কিছু চাওয়ার নেই। দেখা যাক জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। জিপের দরজা বন্ধ হয়ে যায়। সাইরেন বাজিয়ে রাজপথ কাঁপিয়ে গাড়ি ছুটে যায় থানার দিকে। সিক্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেই জনসমুদ্রে। তার দৃষ্টি ধাবমান তখনও জিপটার দিকে। মস্তিষ্ক তার প্রখর গতিতে কাজ করছে। চোখ দুটো শ্রীগালের ন্যায় ধারালো। স্ত্রীর আইন ইউনিফর্মের মর্যাদায় দিনের মাঝখানে দাঁড়িয়ে কঠিন অগ্নিপরীক্ষার সম্মুখীন হয় সে। যে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তাকে আবারও আগুন নিয়ে খেলতে হবে, কিন্তু আদতে তা সহজ নয়। কঠিন সমীকরণ, কঠিন মার্ক আছে। এসব কি হচ্ছে সিক্ত? অন্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, তো তুমি কিছু করছো না। আমার নাতনিটার কি হবে ভেবে দেখছো? মা, একটু শান্ত হও। কি শান্ত হব আমি? এগুলো কি দেখতে হচ্ছে আমাকে? এর পিছনের ঘটনা আছে। মিসেস আদিবা ক্ষুব্ধ ভঙ্গিতে ছেলের সম্মুখে এসে দাঁড়ান। থরথর করে কাঁপছে তার শরীর। জল জোগাড় হয়ে এসেছে প্রায় তার দুটো চোখে। সদ্য ঘটনায় সে বাকরুদ্ধ, কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না অন্তি এই দুর্বেদ্য কাজ ঘটিয়েছে। তিনটা মার্ডার কেসের সাথে জড়িত তার পুত্রবধূ। এটা সম্ভব? আমি কোনো ঘটনা শুনতে চাই না। তুমি থানায় যাও, যেভাবেই হোক অন্তিকে ফিরিয়ে নিয়ে এসো। 20 দিনের একটা বাচ্চার সাথে তোমরা বাবা মা হয়ে যোগ করো না প্লিজ। এটা কোনো নাটক, সিনেমা নয়। সিক্ত ক্ষীণ হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত চোখে তাকায়। স্থির গলায় বলে, এটা কোনো নাটক, সিনেমা নয় জন্যই আমি অন্তিকে এখন ফিরিয়ে আনতে পারছি না। যদি হতো তাহলে তো বাসায় আমি একা আসতাম না, ওকেও নিয়ে আসতাম। সব কিছু সহজ নয় মা, আইনের অনেক প্রসেস মেনটেন করতে হয়। মিসেস আদিবাই নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে থাকেন, মুখ উঁচু করে ছেলের দিকে। অবিশ্বাস্য স্বরে বলেন, তার মানে এটা লং প্রসেস। অন্তিকে আজকের মধ্যে বাসায় আনা সম্ভব না। তোমার মেয়েটা মাকে পাবে না। আপাতত বাবার দেখা পাক। আমি তো এখন পর্যন্ত আমার মেয়ের সংস্পর্শে যেতে পারিনি। মিসেস আদিবা নিঃশব্দে গড়িয়ে পড়া চোখের জল মুছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন। মাথা নাড়িয়ে অস্ফুট কণ্ঠে বলেন, যাও। সিক্ত ধীরে সুস্থে মাকে সামলে চলে যে উপরে। সব পরিস্থিতিতেই সুদৃঢ় চলন তার অক্ষত, এমনকি মুখের বাহ্যিক মুখরেখাতেও বিন্দুমাত্র অস্থিরতা নেই, তাড়াহুড়ো নেই, অধৈর্য কাতর হওয়া নেই। নীল সমুদ্রের মতোই সে শান্ত, অবিচল, কঠোর ধৈর্যশীল একজন পুরুষ। কিন্তু এটা সত্য, এই রূপ তার সবসময়ের জন্য নয়। নীল সমুদ্র আবহাওয়ার কারণে যেমন উত্তাল হয়ে ওঠে, সব কিছু টসনস করে ফেলে, ঠিক তেমনি এই লৌহ পুরুষও ক্ষেত্র বিশেষে ভীষণ কঠিন হয়ে ওঠে।
তখন তার কঠোরতার দম্ভের চূড় এতটাই শক্ত আবরণে ঢাকা পড়ে থাকে যে ভেঙে ফেলা বড্ড দায় হয়ে পড়ে। প্রথমবার মেয়েকে বাস্তবে অনুভব করতে যাচ্ছে ইউনিফর্মে আবৃত লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ সিক্ত, তাও সেটা তার চঞ্চল চুরি পাখির অনুপস্থিতিতে, তার মেয়ের মায়ের অনুপস্থিতিতে। কিছু কিছু দুর্ভাগ্যের খুব কঠিন সংজ্ঞা হয়ে থাকে, যে সংজ্ঞার কোনো সঠিক পরিধি থাকে না, প্রকাশ করার মতো উপযুক্ত কিংবা অর্থবহ কোনো লাইন থাকে না। অন্তি সিক্ত ঠিক এমন দুর্ভাগ্যেরই শিকার। দরজার নব হালকা ভেজানো থাকলেও সিক্ত ইচ্ছাকৃত নক করে দুবার, কিছুটা সময় নিয়ে অথবা প্রবেশ করে নিজ কক্ষে। প্রায় 3.5 মাস পর তার নিজস্ব নিরে ফেরা, ফ্লোরে পা রাখতেই প্রথমবারের মতো বাবার শব্দটার গাঢ়ত্ব অনুভব করে সে ভিতর হতে। এক মিষ্টি ঘ্রাণ এসে তার নাকে ছুঁয়ে দেয়। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় সে। চোখের দৃষ্টি বেডের দিকে পড়তেই দেখে একটা কোমল প্রাণ টুকি টুকি রানী কি বিশাল আধিপত্য জুড়িয়ে শুয়ে আছে। কুসকুসে কালো চোখের মণি, গোলাপের পাপড়ির ন্যায় পাতলা গোলাপি ঠোঁট, সরু কালো ভুরু নিয়ে কি বাহার তার। পরনে হালকা নীল রঙের একটা ফ্রক, কাঁধের দুপাশে ফুল করে বাঁধা ফিতে। এক ঝলক তাকাতেই মনে হয় যেন অপরাজিতা লজের সত্যি সত্যি অপরাজিতা ফুল ফুটে আছে। সায়রা খানম আপন নাতনির শোকে মুমূর্ষ হয়ে পড়ল। বাবা মেয়ের সাক্ষাতে বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন। সতীশারীর আঁচলে চোখের জল মুছে নেন তিনি সন্তর্পণে। অতঃপর মুখের ওপর আঁচল চেপে জায়গা করে দিন তার নাতজামাইকে। সিক্তের দৃষ্টি তখন অপলক। আনমনে মাথা হতে নেভির ক্যাপটা খুলে সে বেডসাইড টেবিলের ওপর রেখে দিয়ে হাত বাড়িয়ে দেয় মেয়ের পানে। ততক্ষণে নীল সমুদ্রের গর্জন উঠে গিয়েছে তার বুকে। সূক্ষ্ম চোখে তাকালে হয়তো দেখা যাবে সমুদ্রের সেই ঢেউ সামলানো হাত দুটো তার কাঁপছে। নেহেরিসকে সে 7 মাস বয়সে প্রথম কোলে নিয়েছিল। অন্তির মতো আনিশা আপুর প্রেগন্যান্সি জার্নির শেষ স্টেজেও সে ছিল মিশনে। 7 মাস বয়সী বাচ্চা মোটামুটি বড় হওয়ার কারণে কোলে নিতে তার খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু 20 দিনের একটা বাচ্চাকে কোলে তুলে সঠিক পজিশনে ধরে রাখতে সিক্তকে একটু হিমশিম খেতে হয়। সায়রা খানম নাতজামাইয়ের কাঁচা হাত দেখে এগিয়ে আসেন। এহেরিসকে বাবার কোলে ঠিকঠাক করে দিতে দিতে ভেজা স্বরে বলেন, মা বাপ দুজনেই দেহি এক, কেউই মাইয়া ধরবার পারে না ঠিক মতো। সিক্ত নীরব হাসে। প্রথম যখন শুনেছিল এই ছোট্ট প্রাণ পৃথিবীতে এসেছে, তখন মাঝ সমুদ্রের জাহাজের ডেকে দাঁড়িয়ে আকাশে জলমান ধ্রুবতারার মাঝে নিজের মেয়েকে কল্পনা করেছিল সে। আজ যে প্রথমবার তাকে সামনাসামনি দেখা, হাজার হাজার বর্গমাইলের দূরত্ব কাটিয়ে এত কাছাকাছি মেয়েকে নিজের সংস্পর্শ পেতেই সংবেদনশীল হয়ে ওঠে সে। বুকের ভেতর এক অভাবনীয় হাহাকারে শান্ত হয়ে যায় মুহূর্তে। ছোট্ট প্রাণটা পিটপিট চোখে বাবাকে দেখে যায়। অপরিচিত কেউ তাকে কোলে নিলে সে খানিকটা মুখের দিকে তাকিয়ে থেকে সাধারণত কেঁদে ওঠে। বড়মণি, দাদু ভাই, দাদিমা ছাড়া কারো কোলে যায় না সে। সাঁইকি, পালক, সিক্তের ফুপি, মামিরা কোলে নিলেই কেঁদে কুটে ভাসায়। এইটুকু বাচ্চা মানুষ চেনে কিভাবে ভেবে পায় না কেউ, কিন্তু আজ বাবার ক্ষেত্রে দারুণ পার্সিয়ালিটি করে সে। সায়রা খানম নিজেও ভেবেছিলেন যেভাবে বাবার মুখের দিকে তাকিয়ে আছে, নিশ্চিত এখন কেঁদে ভাসাবে প্রথম দেখা কিনা অপরিচিত মুখ। কিন্তু ওমা, কান্না তো দূরে থাক, সে বড়মণিকে অবাক করে দিয়ে বাবার দিকে তাকিয়ে আছে তো আছেই। মার্বেল চোখ দুটো থেকে দৃষ্টি আর নামে না। এক পর্যায়ে হাত পা অবিরাম ধারায় নাচাতে শুরু করে সে। মুখ দিয়ে গড়গড় আওয়াজ বের হতে থাকে। কি অবলীলায় রক্তের টানের গভীরতা প্রমাণ করে যায় সে, যেন অব্যক্ত অনুরাগে প্রকাশ করে। বড়মণি, এটা আমার বাবা, আমি তো আমার বাবাকে চিনতে পেরেছি, তাই কান্না করা মানা। সিক্ত তার কন্যার ললাটে খুব হালকা করে একটা চুমু খায়। যদিও বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে সরাসরি মেয়েকে কোলে নেওয়া কিংবা চুমু খাওয়া আনহাইজেনিক, তবু এই নিখাদ লোভটুকু সে সামলাতে পারে না। বাবা হওয়ার যে মধুরতা, অপরিমেয় প্রশান্তি, এগুলো অনুভব করতে গেলে মাঝে মাঝে নিয়ম কানুনকে একটু পিছিয়ে ঠেলতে হয়। গত কয়েক মাস সমুদ্রে কাটানো নির্ঘুম রাত, ঢেউয়ের গর্জন আর একাকিত্বকে কাটিয়ে এসে
সে এখন পূর্ণতার দৌড়ে কড়া নাড়ছে। সদ্যজাত কন্যার গায়ের ঘ্রাণ একদম কাছাকাছি থেকে মর্মস্পর্শ করছে। সব কিছুই যে বিরাট পাওনা। কর্মজগতে সিক্তের বিরুদ্ধে নানা অভিযোগ থাকে। অধিকাংশ অভিযোগের মধ্যে অন্যতম একটা হচ্ছে সে ভীষণ রুড। তার দয়ামায়াহীন একজন অফিসার সে। নৌ সোলজারদের এই নিয়ে আড়ালে আবডালে অনেক গসিপ চলে। ক্যাপ্টেন মুত্তালিব স্যার কতবার তাকে বলেন একটু কঠোরতা কমাতে, অথচ ব্যক্তি সিক্তকে তারা যদি ভুল করে একবার এই রূপে দেখতেন, যদি দেখতেন কত সহজে বজ্রদেহী পুরুষরা কন্যাকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে চোখের কোণে জল জমিয়েছে, তাহলে হয়তো বুঝতেন এই পুরুষ সিংহের সব গর্জন শুধু কর্মজগতের মাঝে লিপিবদ্ধ। পরিবারের নিকট সে অতি নিরীহ কঠিন ধৈর্যের একজন পুরুষ। এহরিসার কপালে চুমু দিতেই ছোট্ট এহরিসা চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। ঠোঁট গোল করে পর মুহূর্তে আবার চোখ খুলে ফেলে সে। গম্ভীর মুখে সিক্ত হেসে ওঠে মেয়ের চঞ্চলতা দেখে। সে নিজে খুব করে চেয়েছিল তার চড়ুই পাখির মতো হোক তার মেয়ে। হাত পায়ের ছোটাছুটি, মুখের অঙ্গভঙ্গিতে এটা যে চঞ্চল চড়ুইয়ের ছানা দিব্যি প্রমাণ মিলছে এখন দেখে। সিক্তের সাদা ইউনিফর্মের মাঝে কোলে নীল রঙের ফ্রক পরিহিত ছোট্ট একটা দেহের অস্তিত্ব দেখে সত্যি এখন মনে হচ্ছে অপরাজিত লজের সদ্য প্রস্ফুটিত অপরাজিতা ফুল। নীল সাদা মিশ্রণে বাবা মেয়ের পবিত্র বন্ধন দেখতেই চোখ জুড়িয়ে যায় সায়রা খানমের। আর যদি নাতনিটা থাকতো সত্যিকার অর্থে একটা বাগান হতো। বাবা মেয়ের চলমান আদুরে মুহূর্তে হুট করে বাদ সাধে বেয়ারা ফোন। সিক্ত পকেট হতে ফোনের ভাইব্রেশনের অস্বস্তি টের পেতে মেয়েকে সাবধানে কোলের মাঝে রেখে ডান হাত গলিয়ে ফোনটা পকেট হতে বের করে। ধীরে পায়ে প্রশস্ত জানালার দিকে এগিয়ে গিয়ে সে ফোনটা রিসিভ করে। ফোনের অপর পাশ হতে কোনো এক বিশেষ ব্যক্তি কিছু একটা বলতেই সে ব্যস্ত কণ্ঠে বলে, আমি আসছি এক্ষুনি। সিক্ত ফোন কেটে দিয়ে সরাসরি সায়রা খানমের সম্মুখে এসে দাঁড়ায়। বৃদ্ধার আকুল চাহনি তার দৃষ্টিগোচর হয় না। সব কিছুই বুঝতে পারছে সে। এই মানুষটা তার নাতনিকে যে কতটা ভালোবাসে সেটা তার খুব ভালো করেই জানা। এই সংকটময় মুহূর্ত তার ভেতরের অবস্থাও যে একদম ভাঙা কাঁচের মতো সেটা বুঝতেও বাকি নেই সিক্তের। কিন্তু কিছুই করার নেই, বাস্তবতার কাছে সব কিছুই মলিন। নিঃশব্দে কন্যাকে তার বড়মনির হাতে স্থানান্তর করে দেয় সে। সায়রা খানম এহারিসকে কোলে নিয়ে সিক্তের মুখের দিকে আশার আলো নিয়ে তাকায়। চোখ দুটো তার টলমল করছে ভরা পানিতে। অধিক শোকে মুখ ফুটে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। সিক্ত বৃদ্ধার এই অব্যক্ত কথার অর্থ বুঝতে পারে। ঠোঁটের ওপর ঠোঁট চেপে সে সায়রা খানমের মাথায় হাত রেখে নির্লিপ্ত ভঙ্গিতে সান্ত্বনা প্রদান করে। ছোট করে বলে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। রাত তখন 7টা। মিন্টু রোডের ভিআইপি এলাকার নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করে সাদা রঙের এসইউভি কার। ফ্রন্ট লাইটের আলো জ্বলমান রেখে নির্দিষ্ট জোনে আসতেই কারটি থেমে যায়। ভেতরতে বিশেষ ব্যক্তি নামার আগেই পিছন পিছন আসা গাড়ি হতে 4-5 জন দেহরক্ষী নেমে কয়েক ফুট দূরত্বে নিজেদের অবস্থান নেয় তড়িৎ বেগে। অতঃপর কিয়ৎ সেকেন্ড সময় ব্যয় করে নেমে আসেন চট্টগ্রাম 02 আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহাজাত খান। পরনে তার সর্বদা সময়ের মতো সাদা পাঞ্জাবি। দীর্ঘদেহী অবয়বে নেতা সাহেবের চেহারার মধ্যে লুকানো এক আভিজাতপূর্ণ গাম্ভীর্য। গোটানো পাঞ্জাবির হাতাটা আর একটু কায়দা করে ভাঁজ করে হাত ঘড়িতে সময় দেখে সে। ঠিক সেই মুহূর্তে আলোক রোশনাই ছড়িয়ে কালো রঙের একখানা গাড়ি এসে থামে ঠিক পেছনে। সময়ের গতির সঙ্গে রেস লাগিয়ে গাড়ি থেকে নেমে আসে সিক্ত। পরনে ছাইরঙা ফিটেড শার্ট, হালকা টেনে দৃঢ় পায়ে হেঁটে আসে সে সামনে। শার্টের হাতাগুলো কবজি পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা। চোখে মুখে রাজ্যের ক্লান্তি ছাপা থাকলেও কমান্ডিং অফিসার সুলভ তীক্ষ্ণতা তার বিন্দুও কমেনি। সিক্তের আগমন দেখে সান্নিধ্য নিজ হতে এগিয়ে যায় তার পানে। অস্পষ্ট হাসিতে হাত বাড়িয়ে সম্পন্ন করে হ্যান্ডশেক। চোখের দৃষ্টি প্রখরতায় ঢাকা দুজনেরই। সিক্ত বিনয়ী ভঙ্গিতে বলে, থ্যাংক ইউ, এত বিজি পার্সন হয়ে আমার জন্য সময় বের করেছ। আই এম গ্রেটফুল।
সান্নিধ্য গম্ভীর মুখে সূক্ষ্ম হাসি হাসে, স্পষ্ট গলায় বলে, চাট গাইয়া যখন এক হয় তখন ফর্মালিটির প্রয়োজন পড়ে না। সেই সাথে ফয়সাল আঙ্কেল আর বাবা দীর্ঘদিনের বিজনেস পার্টনার, সেই হিসেবে তোমার এই হার্ড টাইমে সময় বের করা আমার কর্তব্য। ভাগ্য ভালো, আজকে আমি ঢাকাতে এসেছিলাম সংসদ অধিবেশনে যোগ দিতে। আঙ্কেল আমাকে বিস্তারিত সব জানিয়েছেন। এটা অনেক কঠিন হতে যাচ্ছে সান্নিধ্য। ওসি সাহেব আমাকে রিকোয়েস্ট করেছিলেন তার সাথে বসতে। ইউ নো হোয়াট আই মিন। তার সাথে বসা মানে আরও বিষয়টা জটিল করা। আমি ডিনাই করে তোমাকে বেছে নিয়েছি। আই নিড ইউর হেল্প। পরিস্থিতি জটিল, 3টা মার্ডার কেস সামাল দেওয়ার জার্নি খুব একটা সহজ হবে না, বাট আমি আমার বেস্টটাই দিব। স্বরাষ্ট্র সচিবের সাথে আমার কথা হয়েছে ওনার ব্যক্তিগত মিটিং রুমে। আমাদের জন্য সময় বরাদ্দ আছে, লেটস গো। কারুকার্যে মণ্ডিত বাসভবন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিরাপত্তা বেষ্টনী আর প্রোটোকল পেরিয়ে সিক্ত এবং সান্নিধ্য দুজনেই ফর্মালিটি বজায় রেখে করিডোর ধরে এগিয়ে যায়। দুজনেরই হাঁটার ছন্দে এক ধরনের প্রফেশনাল রিদম দৃশ্যমান। একদিকে একজন জনপ্রতিনিধি, অন্যদিকে একজন নৌবাহিনীর চৌকস অফিসার। দৃঢ়তা, মনোবল, প্রখরতা যেন একে অন্যকে হার মানায়। করিডোর পেরিয়ে এগোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদুল বাড়ি নিজ হতেই তাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন। পরনে তার ধবধবে সাদা ধূসর লিলেন পাঞ্জাবি, চোখে চশমা, মধ্যবয়স্ক ও পার হওয়া স্টেজে চুলগুলোতে তার বেশ ভালোই পাক ধরেছে। শান্ত চেহারার বিচক্ষণ মানুষ তিনি। সান্নিধ্যকে দেখা মাত্রই তার মুখে প্রশস্ত হাসি ফুটে ওঠে। এগিয়ে এসে হ্যান্ডশেক করা মাত্র সজোরে বলে ওঠেন, আরে মাথা গরম, এমপি সাহেবের পায়ের ধুলো পড়ল আমার বাসায়। নিজেকে তো ধন্য মনে করছি। ধন্য তো আমি নিজেকে মনে করছি, এত হাই প্রোফাইল মানুষ আমাকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। আমি সরকারের গোলাম মাত্র, আজ আছি কাল নেই। হাই প্রোফাইল তো তোমরা। চট্টগ্রামের অর্ধেক রাজত্বের মালিকানায় শুধু দেখি শাহজাহান আলী খান, সরফরাজ খান আর সান্নিধ্য শাহজাদ খানের নাম। বাপরে, বিদেশ তো আমাদের ফাঁকা, আমারও ফাঁকা, খুব একটা বিশ্বাস হয় না জানি। তুমি বাঁকা পথে হাঁটা মানুষ। মোর্শেদুল বাড়ি সান্নিধ্যের সাথে অভিবাদন শেষ করে সিক্তের সাথে হ্যান্ডশেক করে। সিক্ত তার গম্ভীর মার্জিত কণ্ঠে বলে, ফাইরাজ সিক্ত, লেফটেন্যান্ট কমান্ডার, বাংলাদেশ নেভি। মোর্শেদুল বাড়ি মাথা নাড়িয়ে বলেন, তোমার ফিটনেস, বডি আর হেয়ার কাটিং দেখে বুঝতে পেরেছি ডিফেন্সের অফিসার হবে। এছাড়া তুমি বিশিষ্ট শিল্পপতি নওশাদ চৌধুরীর মেয়ে জামাই। জি ওয়েল, তোমার শ্বশুর সাহেব আর আমি বিসিএস নবম ব্যাচে একসাথে ছিলাম। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট ফেলো, যদিও পরে সে ব্যবসায় ঢুকে গেল। এনিওয়ে, কথা হয়েছে নিশ্চয়ই আমাকে নিয়ে। সিক্তের চলের কঠোর ভাবটা কিছুটা শিথিল হয়ে আসে সচিব সাহেবের প্রশ্নে। এই অসময়ে পড়ে যে বেকায়দায়, সত্যি বলতে সে নিজের শ্বশুরকে ঠিকমতো চেনে না। কথা বলার সুযোগ হয়েছে মাত্র 2 হতে 3 বার, তাও সব ফর্মাল কথাবার্তা। সেখানে এই ব্যক্তিকে নিয়ে কথা অমাবস্যার রাতে চাঁদ দেখার মতো হয়ে গেল না? সান্নিধ্য সিক্তের কয়েক সেকেন্ডের নীরবতা দেখে বুঝে যায় পরিস্থিতি অস্বস্তিকর। পরিবেশ এড়াতে গলার স্বর পরিষ্কার করে ভারী গলায় বলে, সময় হাতে কম, আমাকে আজ রাতেই চট্টগ্রাম ব্যাক করতে হবে। সান্নিধ্যের তাড়াতে মোর্শেদুল বাড়ি আর উত্তর অপেক্ষানায় থেকে ব্যস্ত গলায় বলেন, ওকে ওকে আসো, মিটিং রুমে গিয়ে কথা বলি, ডিস্টার্বেন্স কম হবে। সান্নিধ্য সিক্ত মোর্শেদুল বাড়ির পিছু পিছু এগোতে থাকে মিটিং রুমের দিকে। মিটিং রুমের ভেতরটা হাজার হাজার বই আর ফাইলের স্তূপে ভরা। মাঝখানে একটি মাঝারি সাইজের গোল কাঁচের টেবিল। ঝকঝকে দামি বাল্বের আলোতে পুরো রুম আলোকিত হয়ে আছে। সেখানে বসতে না বসতে অতিথি আপ্যায়নে নাস্তা চলে আসে হেল্পিং হ্যান্ডের মাধ্যমে। গরম গরম ধোয়া ওঠা চা, সাথে বাহারি পদের নাস্তা। হেল্পিং হ্যান্ড সুকায়দায় প্রত্যেককে নাস্তা সার্ভ করে দিয়ে চলে যেতেই সচিব সাহেব চোখ হতে চশমা খুলে টেবিলের ওপর রেখে সোজা সিক্তের চোখের দিকে তাকান। হাসি মুখটা হঠাৎ করেই তার পেশাদার গাম্ভীর্যে ঢাকা পড়ে যায়। গলা নামিয়ে বলেন, সাবিহা করিম চৌধুরীর মৃত্যুটা কিন্তু কোনো সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখছে না মিডিয়া।
টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান সারির চ্যানেলগুলো এত তৎপর দেখাচ্ছে যে পুরো শহর এখন থমথমে। সান্নিধ্য চায়ের কাপে হালকা চুমুক টেনে ভরাট কণ্ঠস্বরে বলে, ঘটনাটা আনপ্রফেশনালি উপস্থাপন করছে মিডিয়া। এর পিছনে দীর্ঘ বছরের বিভীষিকাময় ইতিহাস আছে। অন্তি আজ যা করেছে তা আসলে এক দীর্ঘ অবিচারের শেষ পরিণতি। তবু এভাবে আইন হাতে তুলে নেওয়াটা ঠিক হয়নি। মেয়ে মানুষ হয়ে এভাবে মার্ডার। নওশাদ চৌধুরীর মেয়ের এত সাহস। সান্নিধ্যের কপাল কুঁচকে আসে মোরশেদ সাহেবের কথায়। চায়ের কাপ টেবিলে রেখে বিরক্তিকর সুরে বলেন, আপনার বাবা মাকে একজন নৃশংসভাবে হত্যা করেছে। আই রিপিট, নৃশংসভাবে। আপনি যার কারণে কখনো বাবা মা কি, তাদের ভালোবাসা কি কখনো বুঝতে পারেননি। একটা ৬-৭ বছরের ছোট্ট শিশুকে মা হারা করেছে, আপনার বোনকে হত্যা করেছে। আপনি কি অপরাধীর দিকে তাকে বলবেন আমি আইন শ্রদ্ধা করি, তাই তোমাকে মুক্তি দিলাম? বাবা মা বোনই তো খুন করেছ, এ বিশেষ কিছু না। মোরশেদ বাড়ি চায়ের কাপের চুমুক টানতে গিয়ে হালকা কেসে ওঠেন সান্নিধ্যের কথায়। চা খাওয়া ছেড়ে গমগমে গলায় বলেন, তুমি তো তাই বলবে। নওশাদ চৌধুরীর মেয়ের জায়গায় তুমি হলে তো জাতপাতি নির্বংশ করে দিতে। এটা আবার বলতে হয়? দুজনের চলমান কাদা ছোড়াছড়িতে সিক্ত সামনের দিকে টান হয়ে বসে, গলা ঝেড়ে দৃষ্টি স্থির করে বলে, আঙ্কেল আমি জানি কেসটা অনেক হাই প্রোফাইল, ইমোশন দিয়ে কাজ হবে না। আমি ইমোশন দেখাতেও চাইছি না। আমি স্রেফ চাইছি মামলাটা যেন কোনো প্রভাবশালী মহলের চাপে ভিন্ন খাতে না যায়, বা এটার অগ্রগতি যেন দীর্ঘমেয়াদী না হয়। মুর্শিদুল বাড়ি কিছুক্ষণ নীরব থাকেন। তার অভিজ্ঞ আঙুলগুলো টেবিলের ওপর তাল ঠুকে রাশভারী কণ্ঠে বলেন, তোমার অনুরোধ আমি ফেলে দিচ্ছি না, তবে তেজগাঁও থানার কেসটা এখন মিডিয়ার নজরে। আমি শুধু একটা কাজ করতে পারি, তদন্তকারী অফিসারকে নির্দেশ দিতে পারি যেন রিমান্ডের আবেদন না করে সরাসরি কোর্টে চালান করে দেয়া হয়, আর ডিভিশনে এখনই ইন্টারভেন না করে। বাকিটা কোর্টে তোমাদের উকিলকে সামলাতে হবে। লয়ারের ব্যাপারটা আমি ম্যানেজ করব। আমার হাতে বুলডগ লয়ার আছে। যতই বুলডগ লয়ার থাকুক নেতা সাহেব, মার্ডার কেসে মুক্তি সহজে মেলে না। নিজ দলের অহরহ এই কেসে ফেসে আছে, কারাভোগ করছে। মুক্ত মেলে তবে বহুত কষ্টে। যতই পাওয়ারফুল হই না কেন, আইন তার নিজের গতিতেই চলে। সিক্ত তুমি কি চাও ডিবি এখনই কেসটা হাতে নিক? সিক্ত সরাসরি প্রত্যাখ্যান করে শান্ত গলায় বলে, না, আপাতত তেজগাঁও থানার ওসির মধ্যেই সীমাবদ্ধ থাক। আপনি জাস্ট কালকে রিমান্ডটা না মঞ্জুর করার ব্যবস্থা করে দিন। কোনো ধরনের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার যেন না করা হয় আমার ওয়াইফকে। ঠিক আছে, আমি ওসির সাথে কথা বলছি, তবে মাথায় রেখো খুনের মামলা কিন্তু জামিন অযোগ্য অপরাধের মধ্যেই পড়ে। লড়াইটা তোমাকে অনেক গভীরে গিয়ে লড়তে হবে। আর সান্নিধ্য তোমার সাথে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ রেজার ভালো খাতির, ওকে বলো মিডিয়াগুলোকে চাপ সৃষ্টি করতে। মিডিয়া যদি চাপে থাকে বিষয়টা হ্যান্ডেল করা সহজ হবে। সান্নিধ্য পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে হাত থামিয়ে ফেলে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, একবার কথা হয়েছে, আবার একবার রিমাইন্ডার দিব। উনি বলেছেন প্রধান নিউজ চ্যানেলগুলোকে বিরত থাকতে বলবেন। বাহ, তাহলে তো ভালোই হলো। বাট আপনাদের দলের ওপর আমার একটু ভরসা কম। গাছে তুলে দিয়ে মই টান দিলে সমস্যা। মোরশেদ সাহেব হেসে চায়ের কাপে চুমুক টানতে টানতে বলেন, পুরনো ক্ষোভ এখনো মনে পুষে রেখেছ দেখছি। স্বাভাবিক। আচ্ছা, এখন উঠি তাহলে। আপনি ওসির সাথে সমঝোতার কাজটা কাইন্ডলি করে দিন, কালকে যেন কোনো প্রকার হ্যারাসমেন্টে না পড়তে হয়। হ্যারাসমেন্টে পড়বে না? ভিকটিমের পক্ষ হতে তো কেউ লড়ার মতো নেই। কেউ না থাকলে রাষ্ট্রপক্ষ লড়বে। পাবলিক প্রসিকিউটর কি আর চুপচাপ বসে থাকবে স্যার? মোরশেদ বাড়ি মুখ থেকে চধ্বনি বের করে মাথা নাড়ান বুঝদার ভঙ্গিতে। কপাল ভাঁজ করে বলেন, তা অবশ্য ঠিক, বাট বাদীর প্রাইভেট কাউন্সিল থাকলে স্বাভাবিকের তুলনায় ঝামেলায় পড়তে হয় বেশি। এক্ষেত্রে তোমরা যদি একজন ক্রিমিনাল সাইকোলজি এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ নিয়ে খেলা করা লয়ারকে বেছে নাও তাহলে ভালো হয়। ফৌজদারি মামলা হতে রক্ষা পেতে এদের ঠিক রাখলে অনেকটা পথ সুগম হয়। সান্নিধ্য হাত বাড়িয়ে বিদেয় হ্যান্ডশেক করতে করতে বলে, আমার লয়ার নিয়োগ দিব, দেখা যাক কত দূর সামাল দিতে পারি। বেস্ট উইশ। সকাল 10টা বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে দোতলায় ডিরেক্টর অফ পার্সোনাল এর
সুপরিসর কক্ষে এসির মৃদু শীতলতার মাঝেও এক ধরনের গুমোট থমথমে ভাব বিরাজ করছে। সিক্ত অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, পরনে তার ইউনিফর্ম, চোখে মুখে সারা রাতের ধকল স্পষ্ট। সামনে বসে আছেন বাংলাদেশ নেভির ডিরেক্টর অফ পার্সোনাল কমান্ডর এহসানুল হক। চলমান ইস্যুতে সিক্তকে নৌবাহিনীর অধিদপ্তর হতে করা হয়েছে শোকজ। কমোডোর এহসান সাহেব চশমাটা টেবিলের উপর রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে সিক্তের দিকে তাকান, সুস্পষ্ট গলায় বলেন, প্লিজ সিট। সিক্ত অনুমতি পেতেই দক্ষীয় কায়দায় চেয়ারে বসে মেরুদণ্ড সোজা, দৃষ্টি স্থির রেখে বলে, ধন্যবাদ স্যার। গত দিনের ঘটনার জন্য নৌবাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আবারও নিশ্চিত করছি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা বা বাস্তবায়নের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সম্পৃক্ততা না থাকাটাই কাম্য ফাইরাজ। তুমি একজন নৌবাহিনীর চৌকস অফিসার, বর্তমানে নেভাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চে তোমার কর্মকাণ্ড খুবই প্রশংসনীয়। সেখানে হঠাৎই অ্যাক্সিডেন্টে আমরা শকড। তোমার ওয়াইফ মার্ডার কেসের সাথে সংযুক্ত এবং বর্তমানে কারাগারে আছে। মিডিয়াতে অলরেডি তোমার নাম আর র্যাঙ্ক নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। গোয়েন্দা সংস্থা তোমার কল রেকর্ড আর গত কয়েক মাসে সকল ধরনের মুভমেন্ট চেক করা শুরু করে দিয়েছে। তুমি কি কিছু লুকাচ্ছ? নো স্যার, আমার ওয়াইফ যা করেছে সেটা লং টাইমের এক পুঞ্জীভূত মানসিক ট্রমা থেকে করেছে। শি ওয়াজ জাস্ট এ চাইল্ড হোয়েন হার মাদার ওয়াজ মার্ডার্ড। আফটার ফাইটিং আউট দ্যাট her stepmother was behind the killing, she could not control herself. Even সে তার স্টেপ মাদারের কারণে বাবাকেও হারিয়েছে। সব কিছু হয়েছে মূলত এক ধরনের মেন্টাল ব্রেকডাউন বা প্রতিশোধের নেশা হতে। এহসান সাহেব মৃদুস্বরে মাথা নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, বিষয়টা প্যাথেটিক, বাট এই ট্রমা আইনের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা আদালত অবজার্ভ করবে। তবে নিয়ম অনুযায়ী আমাদের কাছে প্রোটোকল আছে। ডিরেক্টর অফ নেভাল ইন্টেলিজেন্স তোমাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। যতক্ষণ তারা তোমাকে শতভাগ ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো সেন্সিটিভ কমান্ডে থাকতে পারবে না। স্যার, আমি কি আমার বর্তমান কর্মস্থল রাঙামাটিতে ফিরতে পারবো? তদন্ত কর্মকর্তারা যদি প্রাথমিক ক্লিয়ারেন্স দেয় যে তুমি কোনোভাবেই অপরাধের প্ররোচনা দেওনি, তবে তুমি রাঙামাটিতে ফিরতে পারবে। তবে সেটা স্বাভাবিক দায়িত্ব পালনের জন্য নয়, তোমাকে অ্যাটাচমেন্ট ডিউটিতে রাখা হবে, অর্থাৎ তোমার কোনো অপারেশন কমান্ড থাকবে না, কেবল দাপ্তরিক কাজে অংশ নেবে। তবে কিছু সুবিধা থেকে তুমি সাময়িকভাবে বঞ্চিত হবে, যা তোমাকে মেনে নিতে হবে। এহসান সাহেব একটু থেমে ফের গম্ভীর কণ্ঠে বলেন, রিসেন্ট সিন সফরে তোমার কাজের জন্য প্রমোশন রেডি ছিল। আই অ্যাম সরি, সেই প্রমোশন হোল্ড করতে আমরা বাধ্য হয়েছি। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। আগামী কয়েক বছর কোনো ইউএন মিশন বা বিদেশের কোনো প্রশিক্ষণে যাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না তুমি। সিকিউরিটি প্রিভিলেজের ক্ষেত্রে টপ সিক্রেট কোনো স্ট্র্যাটেজিক আলোচনায় প্রবেশাধিকার বন্ধ তোমার জন্য। আর যেহেতু মামলাটি চলমান, তাই নেভাল বেইজের ভেতরে সরকারি কোয়ার্টারে থাকার ক্ষেত্রে বিশেষ নজরদারিতে থাকবে তোমার উপর। সিক্ত তার আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা শান্তভঙ্গিতে শুনে যায়। এসব কিছু তার আগে থেকে জানা ছিল। এমন দুর্বেদ্য পরিস্থিতিতে সে মুখোমুখি হবে সেটা কালকে রাতের নোটিশ পাওয়া মাত্র বুঝে গিয়েছিল। কিছু করার নেই, রুলস ইজ রুলস, মেনে নিতেই হবে। পরিস্থিতি আমাদের কঠিন পরীক্ষা নেয়। তোমার কেরিয়ার উজ্জ্বল টাইম ছিল এটা। এই মুহূর্তে আমি আমার ওয়াইফ ছাড়া নিজের কোনো কিছু নিয়েই ভাবছি না স্যার। আমার ওয়াইফের উজ্জ্বল নক্ষত্র সেখানে উজ্জ্বল কেরিয়ার একেবারেই ফিকে। এহসান সাহেব সিক্তের সুস্পষ্ট জবাবে একটু অবাক হন। নিজের কেরিয়ারের এই ভরা ক্রান্তি লগ্নেও কীভাবে অকপটে এই কথা বলছে সে। চোখের দৃষ্টিতে আশ্চর্য ভাব ফুটে উঠলেও এড়িয়ে যান তিনি। ধীর গলায় বলেন, ওয়াইফের প্রতি ভালোবাসাটা স্বাভাবিক, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত বা পরিবারের কেউ যদি আইনের ঊর্ধ্বে চলে যায় তবে তার দায়ভার বাহিনীর ওপরও পড়ে। তোমাকে আপাতত ঢাকাতেই থাকতে হবে 7 দিন। যদি ডিএনআই রিপোর্ট পজিটিভ আসে তবে তুমি রাঙামাটি ফিরে যেতে পারবে, কিন্তু মনে রেখো তোমার ওপর সর্বক্ষণিক নজরদারি থাকবে। আমি বুঝতে পেরেছি স্যার, আমি রাঙামাটি ফিরতে চাই কেবল আমার দায়িত্ব পালনের জন্য, আর বাকিটা আইনিভাবে লড়বো, ঠিক আছে? এহসান সাহেব একটু নীরব থেকে ফের ধারালো চোখে তাকিয়ে বলেন, বাট কেয়ারফুল কমান্ডার,
তুমি যদি তোমার ওয়াইফকে জেল থেকে বের করার জন্য কোনো নিয়ম বহির্ভূত পথে পা বাড়াও এবং সেটা যদি আমাদের কানে আসে, তবে তোমার কেরিয়ারের কফিন সেখানে তৈরি হয়ে যাবে। সিক্ত ক্ষীণ হাসে, মাথা নেড়ে সমর্থন জানায় কমোডোর স্যারের কথার। নিয়ম বহির্ভূত কাজের শুরু গত রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে সাক্ষাতের মাধ্যমে শুরু করেছে সে, কিন্তু সেটাও খুব কৌশলে। তার পদক্ষেপ হবে ধরি মাছ নাসি পানি টাইপের। অন্যায় পথে সে কখনই হাঁটবে না, না ইউনিফর্মের কোনো দাগ লাগাতে দিবে। তবে এখন থেকে শুরু তার ডাবল লাইফ লিড করা। বসা ছেড়ে উঠে দাঁড়ায় সে, কমোডোর স্যারকে সেলুট প্রদান করে হ্যান্ডশেক করার মাঝে স্যারের চোখের দিকে তাকে খুব সুচারুভাবে ঠান্ডা মস্তিষ্কে বলে, কখনো কখনো আইন ভঙ্গই হয় সবচেয়ে ন্যায় বিচার। স্যার, প্রে ফর মি। এহসান সাহেবের দৃষ্টি থমকে যায় একজোড়া তীক্ষ্ণ চোখের জলে। দ্রুত মস্তিষ্কে এই ছেলের কথায় সে তাৎক্ষণিক কী প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারে না। প্রত্যুত্তরে শুধু নির্মল হেসে মাথা নাড়িয়ে বলে, বেস্ট অফ লাক। বেলা 2টা, কাঠফাটা রোদ্দুরে ঢাকার CMM আদালতের প্রাঙ্গণে তিল ধরার ঠাঁই নেই। যেদিকে চোখ যায় শুধু আসামি, বাদী, উকিলের মেলা। নানান কাছে জর্জরিত নানানজন। হাসপাতালে পা রাখলে যেমন বোঝা যায় অসুখের আহাজারি, ঠিক তেমন আদালতের চত্বরে পা রাখলে বোঝা যায় শোষিত মানুষের আর্তনাদ আর ন্যায় বিচারের জন্য অপেক্ষারত দীর্ঘশ্বাস। যেখানে প্রতি পদক্ষেপে মিশে থাকে হারানো অধিকার ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, সেই সাথে আইনি মার প্যাঁচে আটকে পড়া সাধারণ মানুষের অনিশ্চয়তা। হাসপাতালের করিডোরে চলে জীবন মৃত্যুর লড়াই, আর আদালতের বারান্দায় চলে সত্য আর মিথ্যার এক নিরন্তর লড়াই, যেখানে মানুষের ভাগ্য নির্ধারিত হয় নথিপত্র আর যুক্তির খেলায়। গতরাতের হাই প্রোফাইল হত্যাকাণ্ডের পর আজই প্রথম অন্তিকে আদালতে তোলা হয়েছে। এজলাসের ভেতরে গাদাগাদি ভিড়। রাষ্ট্রপক্ষের পিপি অত্যন্ত জোরালো ভাষায় অন্তির 10 দিনের রিমান্ড দাবি করেছিলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিজ্ঞ বিচারক রিমান্ড নামঞ্জুর করে আসামিকে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই আদেশের পর আইনজীবীদের বার এবং উপস্থিত জনগণের মধ্যে ফিসফাস শুরু হয়েছিল। রাষ্ট্রপক্ষের কোনো এক আইনজীবী নিচে সরে বলছিলেন, 10 দিনের রিমান্ড চাওয়া হলো অথচ একদিনও দিল না। লবিংটা কি লেভেলের চিন্তা করা একবার। তবে এসব কিছু নেপথ্যে যে সচিব মোর্শেদুল বাড়ি আর এমপি সান্নিধ্যের অদৃশ্য সুতা কাজ করছে তা সাধারণের বোঝার সাধ্য নেই। সেই সাথে সিক্ত নিজ হতে 2জন অভিজ্ঞ লয়ার তাদের মাঝে এনে দাঁড় করিয়েছেন। সব মিলে মোটামুটি আসামি পক্ষের পাল্লাটা বেশ ভারী। একজন সদ্য মা এবং 20 দিনের নবজাতক বাচ্চাকে ইস্যু করেছেন তারা। নিয়মনীতি অনুযায়ী মাতৃকালীন সময়ে কিংবা দুধ শিশু থাকলে আদালত পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন না। তবে অন্তির উকিল বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুযায়ী মা ও দুগ্ধ সন্তানের ক্ষেত্রে মানবিক কারণ দেখে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়। এক্ষেত্রে উল্টো অন্তিকে আদালত কর্তৃপক্ষ জানায় চাইলে সে বাচ্চাকে সঙ্গে রাখতে পারবে, তাকে তুলনামূলক সুবিধাজনক পরিবেশ দেওয়া হবে, কিন্তু অন্তি লিখিতভাবে জানায় সে তার কন্যাকে কাছে রাখতে ইচ্ছুক নয়, যার কারণে আদালত বাবা হিসেবে সিক্তকে প্রধান অভিভাবক এবং সিক্তের অনুপস্থিতিতে সায়রা খানমকে অস্থায়ী অভিভাবক হিসেবে মনোনীত করেন এবং তাদের বাচ্চার উপর সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। সকল কার্যবিধি শেষে বেলা 3:30টার দিকে আদালত কক্ষ হতে অন্তিকে বের করে আনা হয়। আদালত নির্দিষ্টভাবে জানেন ঠিক কত বছরের কারাভোগ আরোপিত করা হয়েছে অন্তির উপর। তবে সঠিক তদন্ত এবং চার্জশিট দাখিল এরপর তাকে আবারও আদালতে তোলা হবে। লম্বা সময় ধরে চলবে এই বিচার কার্য। এতে বছর পেরোনোটা খুব স্বাভাবিক। মার্ডার কেসের নিষ্পত্তি পাওয়া সহজ হাতের কাজ নয়। অন্তির মুখে নীল রঙের সার্জিক্যাল মাস্ক, চোখে অদম্য প্রখরতা, 2 হাতে সেই চিরচেনা হাতকড়া। তার চারপাশে ঘিরে রয়েছে মহিলা পুলিশের একটি শক্তিশালী বলয়, যার বাইরে দ্বিতীয় স্তর হিসেবে রয়েছে পুরুষ পুলিশের স্তর। করিডোর থেকে শুরু করে পার্কিং পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশগান এক প্রকার আকাশ ফুঁড়ে বিদ্যুৎ চমকানোর ন্যায়। মাইক্রোফোন প্রায় অন্তির মুখের কাছে ঠেলে দিয়ে সাংবাদিকরা প্রশ্নের ঝিঝি তুলে জিজ্ঞেস করতে শুরু করেন, মিসেস মিথিলার আপনার সৎ মা তাকে এভাবে হত্যা করার নেপথ্যে কী ছিল আপনার?
একজনের প্রশ্ন শেষ হতে না হতেই অপর সাংবাদিক সঙ্গে সঙ্গে বলেন, তবে কি আপনাদের মাঝে পুরনো কোনো শত্রুতা ছিল? নওশাদ চৌধুরীর মৃত্যু কি তবে আসলে আত্মহত্যা ছিল না? আপনি কি কিছু জানেন? প্রশ্নের বন্যায় অন্তি নির্ভীক, আর উত্তরের এক ছটাক অংশ বের হয় না তার মুখ হতে, বরং মাস্কের ওপর দিয়ে তার ক্লান্ত সজাগ চোখ দুটো ভিড়ের মাঝে আপনজনদের খুঁজে ফিরছে। কিন্তু পুলিশি আবরণে তার ক্যামেরার কারণে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিয়োগকৃত সিনিয়র উকিল ব্যারিস্টার অতুল বিশ্বাস অতি কষ্টে অন্তির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে দ্রুত কিছু নির্দেশনা দিয়ে বলেন, জেলে গিয়েও কারোর সাথে বেশি কথা বলবে না। দেখা করতে চাইলে উকিল ছাড়া কোনো বয়ান দিবে না। চিন্তা করবে না, তোমার সাজা যাবজ্জীবন হবে না। তোমার হাজব্যান্ডের নিরন্তর ভূমিকায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ 2-3 বছরের মধ্যেই মামলার নিষ্পত্তি করব। যদি বেশি হয় হবে না। অন্তি তারপর আর কিছুই শুনতে পায় না ব্যারিস্টার সাহেবের কথা। তার কানে তখন চারপাশের শব্দগুলো ভেঙে ভেঙে আসছে। আর একটু পেরোলেই তাকে নিয়ে চলে যাবে। শেষ মুহূর্তে প্রিয় মুখগুলো কি তবে দেখতে পাবে না? আকাশ পাতাল ভাবনার মাঝে হঠাৎ পুলিশের বেষ্টনী ভেদ করে পরিচিত এক আর্তনাদ ভেসে আসে। অন্তির আত্মা কেঁপে ওঠে সেই ডাক শুনে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে পিছু ফিরে তাকায় সে। অন্তি ভিড় ঠেলে পাগলের মতো ছুটে আসতে চেষ্টা করে পালক। ছন্ন ছাড়া বিমর্ষতায় ঘেরা তার মুখরেখা। ওদিকে পালককে দেখা মাত্রে অন্তির ম্লান চোখে এক মুহূর্তের জন্য বিদ্যুতের ঝিলিক খেলে যায়। প্রবল উচ্ছ্বাসে গলা ফাটে চিৎকার করে বলে, পালক, নানুকে বলিস অন্তির কপাল, অন্তি মেয়ে পেয়েছে, সামলে নেয় যেন। পালক অন্তিকে একটাবার ছোঁয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পুলিশি ধাক্কায় পিছিয়ে যায় সে বারে বারে। অন্তি ফের পিছু তাকে চিৎকার করে বলে, আমার বোনটাকে দেখে রাখিস, ওকে বলিস বাবার স্মৃতিগুলো যেন ও ধ্বংস হতে না দেয়, বাবা সব কিছু যেন আগলে রাখে। পালক শুধু শুনেই যায় কথা, শত চেষ্টা করেও পুলিশের স্তর ভেদ করে ঢুকতে পারে না সে। এই কষ্টটুকু সামাল দিতে না পেরে ধীরে ধীরে লোকালয়ের মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আর চেষ্টা করে না তার প্রাণের বন্ধুকে একটাবার স্পর্শ করতে। নোনা জলের ভারে এক মুহূর্তে নুয়ে পড়ে তার চোখ দুটো। আদালত প্রাঙ্গণের তপ্ত পিচের রাস্তার ওপর ধপ করে বসে পড়ে সে। দুই হাতে মুখ ঢেকে ছোট্ট শিশুর মতো আর্তনাদ করে কেঁদে ওঠে বাঁধনহারা হয়ে। বালককে ওভাবে বসে পড়ে কান্না করা দেখে নাফিস ঝড়ের বেগে ছুটে আসে পিছন হতে। সকল জড়তাকে পাশে কাটিয়ে হাঁটু মুড়ে বসে সে তার যন্ত্রণাময়ী রমণীর মাথাটা নিজ বুকে চেপে ধরে। কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া ছাড়াই এই প্রথমবার সে পালককে গভীর ভালোবাসার সুরে নিজের মধ্যে আপন করে নেয়। বন্ধুত্বের সুখে কাতর হওয়া মেয়েটা মানুষটাকে সস্নেহে দিয়ে থাকে সান্ত্বনা। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে অন্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়। প্রিজন ভ্যানে ওঠার মুহূর্তে সে পিছু ফিরে তাকায় নেভিয়ান সাহেবকে একটাবার দেখা পাওয়ার আশায়। কাঠিন্য মোড়ানো পুরুষটা কোথায় আছে কে জানে। একটাবার শেষ এই ক্লান্তি লগ্নে কি অন্তির চোখে ধরা দিবে না সে? কোথায় আপনি নেভিয়ান সাহেব? অন্তি অসহায় দৃষ্টিতে খানিক সেকেন্ডের অপেক্ষা শেষে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানের ভারী লোহার দরজাটা কর্কশ শব্দে বন্ধ হয়ে যায়। চঞ্চল চুরুই ডুবে যায় অন্ধকারের জগতে। বাইরের হট্টগোল এক নিমিষে কেমন অদ্ভুত নৈশব্দে বিলীন হয়ে যায়। অন্তি ধীর পায়ে ব্রেঞ্চের উপর গিয়ে বসে। দুহাতে পড়া হ্যান্ডকাফের শিকলটা ধাতব শব্দ তুলে ঝনঝন করে উঠতেই শরীর কেঁপে ওঠে তার। প্রিজন ভ্যানের ইঞ্জিনের শব্দ বুকের ভিতরে আলোড়ন তোলে। এক অদ্ভুত অনুভূতি তার মস্তিষ্ককে উন্মাদ করে তুলতে ব্যস্ত হয়ে ওঠে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় তার মনকে অস্থির করে তোলা কথা সত্য। অন্তি আর বসে থাকতে পারে না। ঝড়ের গতিতে সে সিট ছেড়ে উঠে দাঁড়ায়। প্রিজন ভ্যানের একদম উপরে লোহা দিয়ে ঘেরা ছোট সেই আয়তাকার জানালাটার কাছে মুখ ঠেকায় সে। অপরাহ্নের আলোর মাঝে চোখ রাখতেই তার দুনিয়াটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। চোখ দুটো আপনা আপনি বড় হয়ে ওঠে। ভিড়ের মাঝ প্রান্তে কোর্ট প্রাঙ্গণের বিশাল ফটকের কাছে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের লৌহ পুরুষ, তার নেভিয়ান সাহেব।
রোদে পোড়া শ্যামলা মুখটা পাথরের মতো সিক্ত, কিন্তু তার গভীর চোখ দুটো সরাসরি প্রিজন ভ্যানের সেই ছোট্ট জানালার দিকে নিবদ্ধ। অন্তি ঠোঁটের কোণে স্বর্গীয় হাসি ফুটে ওঠে। তার হৃদয়ের বচন ক্ষণিকের লড়াই শেষে অবশেষে সত্যি হয়েছে। তার নেভিয়ান সাহেব এসেছে। তার নেভিয়ান সাহেব হ্যান্ডকাপ পরা, হাত দুটো জানালার শিকলে খামসে ধরে সে নিজের সবটুকু আবেগ ঢেলে দিয়ে অস্থির কণ্ঠে বলে, নেভিয়ান সাহেব, কোনো এক বসন্তে পাহাড়ের মেঘ ঘেরা দেশে কিংবা সীমানার দুর্ভেদ্য প্রাচীরে যদি আচমকা বাতাসের ঘ্রাণ বদলে যায়, যদি বিচার মজলিসের কোনো এক কাঠগড়ায় আপনার ডাক পড়ে, তবে চোখ ফেরাবেন না। বুঝে নেবেন আপনাকে আবারও জরিমানা ধার্য করা হয়েছে। মাসুল দিতে আসা আবশ্যক। আমি অপেক্ষায় থাকব। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, অপেক্ষায় থাকবো আপনার। আসসালামু আলাইকুম। এই গল্পটা দ্বিতীয় সিজন আছে, কিন্তু লেখিকা এখনো দ্বিতীয় সিজন শুরু করে নাই, তাই আপনারা কেউ দ্বিতীয় সিজন আর চাবেন না। এভাবে এই গল্পটা শেষ হয়ে গেল। যদি কখনো সিজন 2 দেয়, তাহলে আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, আগামীকাল নতুন গল্প আসবে। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান। আর মন খারাপ করার কিছুই কারণ নেই, অবশ্যই আসলে আমি অবশ্যই দিব। এবং আগামীকাল নতুন গল্প আসবে। আর আপনারা এখন লাইক কমেন্ট করেন না, খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম।